ভয় লাগছে, দেখো আমাকে কেমন হবে কিনা। নিয়ে আসা করালাম, করে নিয়েছি। তো বন্ধুরা, এত ভোরবেলা রেডি হয়েছি কোথায় যাওয়ার জন্য সেটা তো তোমরা অনেকেই জানো। যারা নতুন বন্ধু তারা জানে না, তাদের জন্য পুরো ভিডিওটা তারা তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো প্রচুর ভোর, এখন পুরো অন্ধকার ঘুটঘুট করছে। আর সকালবেলা উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, ঘর মোছা টোছা সমস্ত কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন রেডি হচ্ছি, আর রেডি হচ্ছে শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা পরেছি তো আমার ছেলে বলছে মা তোমাকে বুড়ি বুড়ি লাগছে, মানে বুড়ি বুড়ি লাগবে আর কি। এই শাড়িটা আমার ছেলে একদমই পছন্দ করে না, তবে তাঁতের শাড়ি তো এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে এরকমই শাড়ি পরাটা আমি মনে করি খুব ভালো। তবে চুড়িদার পরে গেলে ভালো হতো, ট্রেনে বাসে দৌড়ে উঠবো তো একটুখানি চুড়িদার পরলে হয়তো ভালো হতো, কিন্তু ভালো তেমন একটা চুড়িদার খুব একটা আমার নেই। আর কোথাও তো সচরাচর যাতায়াত করি না, সেই জন্য চুড়িদার কেনা হয় না। আর অনেক দিন ধরে তো অনেক বছর ধরে ঘুরতে যাই না। তো চলো কোথায় যাচ্ছি, রেডি হচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই জানতে পারবে তোমরা। সকালবেলা মানে বেশ অন্ধকার, এখন অন্ধকার মানে একদম অন্ধকার, ঘুটঘুট করছে চারিদিকে। আর আমি রেডি হয়ে যাচ্ছি, বরমশাই হয়েছে আর ছেলে রেডি হচ্ছে আর কি। তিনজন মিলে রেডি হয়ে এখন ঝটপট করে বেরিয়ে যাবো। তো চলো পুরো ভিডিওটা দেখো। পড়েছি ওই ছেলে সামনে, আর এই বর আসছে ওই যে। আমি চলো এখান থেকে সাইকেলে উঠবো আমরা, দাঁড়িয়ে আসছে কে আসছে সব। তো চলো পরে বলছি তোমাদের বাকি কথা। শীতের ভোরে যদি কোথাও যাওয়া যায় না, তখন কিন্তু এরকম পুরো গাড়ি কিন্তু ফাঁকা থাকে। আর এখানে দেখো শুধু আমরা না, অনেকেই বেরিয়েছে, বুঝতে পারলাম যে কোন্নগর থেকে অনেকেই যাচ্ছে যারা পরীক্ষা দেবে। তবে আমাদের চেনাশোনা কেউ না, এরা সবই অন্য অন্য জায়গার। তবে মানে কথাবার্তা হচ্ছে তো সব একে অপরে, সেই জন্য বোঝা যাচ্ছে সবাই সবার পরিবারের সাথে পরীক্ষা নিয়ে আলোচনা করছে, সেই জন্য বুঝলাম। আর দেখতে দেখতে দেখো একদম ভোরবেলা চলে এসেছি আমরা 6টার মধ্যে এখানে, মানে হাওড়া স্টেশনে। আর পুরো কুয়াশায় একদম ঘেরা, একদম ঘন কুয়াশা। আর ভীষণ ঠান্ডা, জানো তো, বেশ ঠান্ডাটা কমেছিল, কিন্তু সকালবেলা বোঝা যাচ্ছে বেশ ঠান্ডা পড়েছে। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি। দৌড়ে ট্রেনে উঠেছি, আর এই দেখো মেট্রোর কাছে এসে দাঁড়িয়েছি। মেট্রো করেই যাব আর কি। কালকের আমার ছেলেদের যাদের পরীক্ষা ছিল তারা বললো যে মেট্রোতেই সুবিধা হবে সকালবেলা, তো ওই জন্য বাস ফাস পাবে, একটু দাঁড়াবে কী হবে, তো ওই সব ডিটেলস জিজ্ঞাসা করে। এখনও মেট্রো খোলেনি, ফার্স্ট মেট্রো 6:32, বুঝেছো। আমরা আগে এসে দাঁড়িয়ে আছি, ওটাই অনেক বেটার। আর ওসব দৌড়াচ্ছে কোন দিকে বাবা? ওই যে দৌড়ে যাচ্ছে কোন দিকে? ওইদিকে মেট্রো খুলে গেছে, ওইসব চলে যাচ্ছে ওইদিকে। চলো চলো, এই দেখো চলো, আমি ঠিকঠাকই দেখি। তো আমার বর কোনোদিন মেট্রো চড়েনি, ফার্স্ট টাইম চড়বে আর কি, বুঝেছো। এখন এই দৌড়াদৌড়ি করার ফলে সামনে অনেক দৌড়াচ্ছে, অনেকেই পরীক্ষা দিতে যাবে আর কি, যাচ্ছে। পরে কথা বলি বাকিটা। হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখো মেট্রো স্টেশন। আর তোমাদের দেখালামই, এখনও না মানে খোলেই নি, জানো তো। তারপরে আমরা একদিকে মানে অনেকক্ষণ দাঁড়ানোর পর খুললো। আর এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, ছেলে একদিকে লাইন দিয়েছে, আমি একদিকে দিয়েছি। যেখানে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি ভালো। তো হুড়োহুড়ি করে সব ফার্স্ট গাড়ি ধরবে বলে দাঁড়িয়ে আছি, সাইড থেকে সব নিয়ে নিচ্ছে, না বললে হবেই না। দাঁড়াও আসুক, তো সে সবই সেক্টর 5, সবই পরীক্ষা, বেশিরভাগই তাই। তো ও এখন যাবো, আর সবাই বেশিরভাগই তাই, আমাদের মতো সবাই ভোরবেলা বেরিয়েছে, সবারই টেনশন, বুঝেছো তো। আর আমাদের যে বরমশাই এবার প্রথম জীবনে মেট্রো চড়বে, আর আমি বাবাকে দিলাম। ও এখানে আলাদা আলাদা না, ঠিক আছে চল দেখি। আচ্ছা, তাহলে হয়ে যাবে টিকিট, তাই তো। না জানলে যা হয় আর কি। না ফেলবো কেন, হাতে রেখেছি তো, জানি না দেখি। হ্যাঁ, তো প্রথমবার উঠো না, চলন্ত সিঁড়ি দিয়ে যাওয়া যাবে না, বরকে ধরতে হবে। দাঁড়াও, আমি ভয় পেয়ে গেছি তখন। সিঁড়িতে, চলন্ত সিঁড়িতে আমার ভয় লাগছে, দেখো আমাকে কেমন করছে, আর মাথাটা ঘুরাচ্ছে আমার। হ্যাঁ, আমি বলেছি আসবো, আমি তো বললাম আমি হেঁটে সিঁড়ি দিয়ে যাবো, আমি বলেও নি একবার যে এটাতে উঠবো। চলো, হ্যাঁ যা হতো তাও ভালো, আমার মাথা ঘুরাচ্ছে। আর এই যে চলে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি এখানে, যে এক্ষুনি আসবে গাড়ি, অ্যালাউন্স হয়ে গেছে। আর জানি না কতটা ভিড়, দেখতে পাচ্ছি তো প্রচুর ভিড়। আমার বরের মুখ দেখো, পিছনে লাইনে ছিল, আমি সামনে লাইনে ছিল বলে আমার কাছে চলে আসে। চারিদিকে ভিড়, একদম ভিড়। আজকে পরীক্ষা বলে এত বেশি ভিড়, আর ফার্স্ট টাইমটা তো প্রচুর মানুষ। মাথাটা কেমন করতে লেগেছে জানো না, বমি
বাবা, বলার কথা না। আর হচ্ছে যে বাথরুম এখানে। আর আমরা কি করেছি জানো, জলের বোতল দুটো ভরেছি, একটা ছেলেকে দেবো, একটা আমরা নেবো ট্রান্সপারেন্ট জলের বোতল। কিন্তু দুঃখের বিষয় হলো এই নেই, কি বলে, জলের বোতলই বাড়িতে ভুলে গেছি সকালে বেরোন চক করে। ঠান্ডার মধ্যে বোঝে না, ছেলে বাচ্চা মানুষ, মানে আমার আবার বমি করে বাড়ি থেকেই বমি শুরু হয়ে গেছে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্লেন যাচ্ছে তো হচ্ছে, ছেলে যেহেতু জানে আর কি, সেই জন্য অসুবিধার কারণে গুগল দেখেছে আর মেট্রোতে পেয়েছে। আর প্রচুর বাচ্চা সব এসছে আমাদের সাথে, কোনো মানে বলে না, এটা প্রথম একটু ভয় ভয় করে, তারপরে আর এই জায়গা আমার ছেলে পৌঁছাতে পারবে মানে ভাবারই বিষয়, আমরা ভাবি না, তোমাদের আশীর্বাদের জন্যেই। তো দাদাভাইকে সকালবেলা মেসেজ করেছি বেরিয়ে, তো চলো পৌঁছে যাই, ছেলেকে ঢুকিয়ে দিই, তারপরে কতটা কি এই ভিড়ের মধ্যে ভিডিও করতে পারবো জানি না। তো তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো মানুষজন দেখতে পাচ্ছ, ঠিক করছে, মানে এত মানুষ, প্রায় 4000-এর কাছাকাছি মানে বাচ্চারা পরীক্ষা দেবে। এবার তার গার্জিয়ান কতটা হতে পারে একবার ভাবো। আমি তো এটা এক পাশ দেখিয়েছি, আরও আর এক পাশে দেখো প্রচুর ভিড়। না আবার কি বলেন তো, যাদের আবার কেমিস্ট্রি, অনেকের আবার ফিজিক্সটা হার্ড হচ্ছে, যে যেমন যার যেটা ভালো লাগে, হ্যাঁ ওইটাই ব্যাপার। তিনটে সাবজেক্টে যে ভালো হবে এমন কোনো কথা নেই। আমার ছেলে যেমন কেমিস্ট্রি ভালোই লাগে না, ভালোই বাসে না কেমিস্ট্রি। আমার ছেলে আবার অপোজিট, কেমিস্ট্রিটাই বেশি ভালো না, ও কেমিস্ট্রি একদম ভালোবাসে না, অথচ ভালোবাসে না, অথচ কেমিস্ট্রিতে ভালো নাম্বার করে, অথচ ফিজিক্স ভালোবাসে, ফিজিক্সটাই কমে যায়। বর গেল চা খেতে, আর আমরা এখানে বসে বসে আমি গাড়ি দেখছি, কত গাড়ি যাচ্ছে। আমাকে বললো চা খাওয়ার কথা, আমি চা খাবো না, ভালো লাগছে না আমার, ওই জন্য চা খাবো না। আর আমার মুখগুলো দেখো, সে ভরে উঠে এসছে, পুরো কালো কেমন হয়ে গেছে। সুতাপাদি, তোমার চাদর পরে এসছি, আবার শুনতে পাচ্ছ কি নাকি জানি। বসে আছি, দুনিয়ার গার্জিয়ান বসে আছে, কিন্তু বেশিরভাগ গার্জিয়ান সব পিকনিক করতেছে, সব খেয়ে ভালো মতো। আমি আর বর বলাবলি করছি, বরমাসাই বলছে যে এটা সত্যি কথা, যে মা বাবারা সব পিকনিকের মতো দেখছে, সব নানা রকম ভ্যারাইটিস খাচ্ছে। আর আমরা পয়সার অভাবে এখনো সকাল থেকে চা খেতে পারিনি। জলের বোতল বাড়িতে থেকে গেছে, তো এখানে জলের বোতল কিনে নিয়ে নেবো না, আর নেবো না, মানে সবাই দিয়ে এখানটা ভর্তি করে দিয়েছে। এখানে এসেছি, এবছর 14 লাখ বাচ্চা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে হয়তো নেবে 1 লাখ কি এরকম কিছু একটা। আর তারপরে হচ্ছে এখানে সব বড় বড় মানুষের ব্যাপার, সব বিশাল সব প্রাইভেটে পড়াবে, কী খরচা, কত খরচা, এই ওই সেই, মানে আমরা এই ধরা ছোঁয়াতেও পড়ি না। আমার বড় বলতে এখন কিছু বলো না, দেখা যাক, সব উপরওয়ালার হাতে। বাকি বর বসে আছে, আমি বসে আছি, এই যে বর জ্যাকেট খুলে দিয়েছে, জামা পরে বসে আছে, আর চুপচাপ বসে বেচারা এদিক ওদিক দেখছে। তার মানে এখানে জ্যামার লাগানো আছে, ফোনটাও ব্যবহার করা যাচ্ছে। 10 মিনিটের মতো বসতে পেরেছিলাম, পুরোটাই দাঁড়িয়ে কেটেছে। কেন 9টা অবধি, 9টা থেকে পরীক্ষা শুরু, তো 9টা অবধি গেটের কাছেই দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে জায়গা পাচ্ছিলাম না, কোনো রকম একটুখানি পেয়েছি, তারপর 10টা সাড়ে 10টা বাজতে না বাজতে আবার এখান থেকে তুলে দিল। ছেলের কমপ্লিট হলো, এখন আমরা কিছু জিজ্ঞাসাই করিনি যে কেমন কি পরীক্ষা হয়েছে না হয়েছে। জামা কাপড় তুলে দিয়ে এখন মানে ফেলগুলো সব তো খুলেই দিয়েছিলো, সেগুলো সব পরলো, জ্যাকেটটা খুললো, আধার কার্ডটা আগে ভরলাম আর কি, পেনটাগুলো। তো দেখা যাক, সবই উপরওয়ালার ইচ্ছা। এখানে এসে যা শুনছি, আমার তো মানে আগেই, আমি মানে ওর সামনে কিছু বলি না, কিন্তু আমি তোমাদের সামনে বলছি আর কি কথাটা, জানি না হবে কি না। প্রচুর বিলিয়ন স্টুডেন্ট আমাদের, মানে অনেক, একটু সবার সাথে সবাই যখন বলছে তখন একটু মনটা খারাপ হচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাই জানো আমার মানে বমি করার ধাত আছে, কথা কেন বলতে পারছি না, মুখের মধ্যে বমি রয়েছে আর কি, সেটা নিয়ে এখন যাচ্ছি বাইরে ফেলবো। আর এই মেট্রো থেকে নেমে তারপরে দৌড়াতে লিফট চড়ে সিঁড়ি চড়ে একটুখানি তোমাদের দেখালাম, এবার আগে বমি মুখের মধ্যে ভরে, আর মেট্রোতে ফেলার জায়গা নেই, মানে আমি যে কী কষ্ট পেয়েছি সে বলার কথা না। নেমে বাইরে ফেললাম, কথা বলতে পারিনি, এদিক দিয়ে যাবো চলো। আর এই খাবারের দোকান খুঁজছিলাম, এখন অলরেডি 1:30 বাজে, কিছু খাওয়া নেই, চা জল কিছু পেটে যাওয়া নেই। দুঃখের বিষয় হলো ওদিকে খাবার কিছু পেলাম না, বিরিয়ানির দোকান আছে, আর বিরিয়ানিতে আমরা খাবো না, ওই জন্য যাচ্ছি, দেখি ঝালমুড়ি বা অন্য কিছু পাই নাকি। সারাদিন অভুক্ত, হ্যাঁ রিটার্ন কাটা আমার। চলো হাওড়া স্টেশনে ট্রেনটা পাই, উঠে পড়বো আর কি। স্টেশনে নেমেছি, কিচ্ছু পাইনি,
খাও। আরে ঝালমুড়ির দোকান পেলাম, 20 টাকার ঝালমুড়ি নিলাম। তিনজনে একটু একটু খাবো, খেয়ে যাবো। না তাহলে আমি খাবো না, এটা খেয়ে নিই চলো। এই যে 1 টাকা নিয়েছি, 20 টাকা, তিনজনে অল্প অল্প করে খাচ্ছি। খাও না, এটা আমার বমি হয়েছে, নারকেল নেবো না, আমি নারকেল নেবো না। ছেলে আর বর সাইকেল নিয়ে দাঁড়িয়েছে, আমি বাজারে ঢুকলাম একটু, কালকে খিচুড়ি করবো তাই একটু কড়াইশুঁটি নিলাম, আর হচ্ছে ওই ধনেপাতা নিলাম, নিয়ে এখন বাজারে কাল সরস্বতী পুজো না, লোকে লোক ঠিক ঠিক করছে, এখনো বেলা 2:30 বাজে, ভিড়ে মানে বুঝেছো কি বলবো, ভাবো তাহলে তেমনই দাম, কিছুই নিতে পারলাম না, প্রচুর দাম। চলে এসেছি, শুধু ধনেপাতা 5 টাকার আর কড়াইশুঁটি 500 নিলাম। আর এই যে ফোন করছে ওরা, এগুলো নিয়ে গেছিলাম। এই যে একটা বর খেতে লেগেছে, এটা ছেলেকে দেবো বলে, আর ওই যে কভারটাও ছিঁড়ে ফেলেছিলাম কালকে, তাই তো ট্রান্সপারেন্ট লাগবে বলে এফার ওপরে, মানে কতক্ষণ বর জল খাইনি, ওখানে কেনা জলের বোতলও খুব অসুবিধা, ভিড় ঠেলে যাওয়া যাচ্ছে না, তাই তো পুরো 1 বোতল জল খেয়ে নিল। আর আমি এই যে জলটা একটুখানি মুখে নিলাম, আর পুরো ঠান্ডা কনকন করছে। এই যে দেখো, এক ব্যাগের মধ্যে ভরে রাখা হয়েছিল জলটা, একটুখানি বোতলেই যখন আছে তখন রোদ্দুরে দিই। দাঁড়াও, আমার ছেলে ওই যে দাঁত মাজছে, চান করতে পাঠালাম, দেখো ওই যে বলছে মুখে কেমন গন্ধ ছাড়ছে মা। ডাল দেখো, এই হয় একার ঘরের সংসারে, বুঝেছো, মানে কি বলবো, এখন এতটা দেরি হয়ে গেছে, এখন এমন মানুষ নেই যে আমাকে দুটো রেঁধে রাখতো আমি খেতাম। 3টে বাজে বাড়ি ঢুকেছি, ভাগ্যিস আমি বুদ্ধি করে দুটো ভাত রেখে গেছিলাম ছেলেটার জন্য। এখন ছেলে এই ভাত কটাকে গরম করে দেবো, ডাল একটু ডিম আছে একটা, সেটা ভাজবো, বাবা ছেলে ভাগ করে খাবে, কারণ ডিমের বাটি খালি। আর ধনেপাতা এনেছি, পারলে একটুখানি চাটনি করবো আর কি ধনেপাতা। আর এই কালকেকার তরকারি রয়েছে, আর এইটুকুনি আলু আছে, ভাতটা গরম করব, ডালটা গরম বসিয়ে দিয়েছি, ডিমটা ভাজবো, ওকে খাইয়ে দিই, কেন বাচ্চা মানুষ, ওর তো খিদে পায় বলো, ওইটুকু মুড়ি তো হয় না। দিয়ে আর কন্যগড়ে এসে গেছি, কন্যগড়ে এসে আর কি বেশি মুড়ি খাবো বলো, অন্য জায়গায় যে হাওড়া টাওড়া হতো ঠিক ছিল, খুঁজলাম আর কোনো জায়গা পেলাম না আসল কথা, বুঝেছো। দিয়ে ওই জন্যে কন্যগড়ে এসে আর কি খাবো, যেন অল্প করে একটুখানি খেলো, ওর বাবা তো খায়নি, একবার নিয়েছে, ছেলে খেলো আর আমি খেলাম। দিয়ে এখন এই ডিমের ঝোলটা করবো, এই ডিম ভাজাটা করবো, ভাতটা গরম করে দেবো, শীতকাল তো করে ভাত আছে, তারপরে বরকে চা করে দেবো, একটু চা খাক, দিয়ে আমি চানে ভাত বসিয়ে দিয়ে চানে যাবো, জল আসবে তখন, জল লাগবে। একটা মানুষ পাই না যে আমার দুটো ভাত রেঁধে দেবে, এই হচ্ছে ব্যাপার। আমি বলিনি কাউকে, বললে বলবো তুই বলেছিস কাউকে, কিন্তু আমি কাউকে বলিনি, তাদের বাড়ি যাওয়া সমস্যা। আমার ছেলে পরীক্ষা দেবে আমারই, ভাগ্যিস কিছুটা ভাত করে রেখেছিলাম, সেই জন্য ছেলেটা খেতে পারলো, নাহলে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ওখানে ছোটো মোটো গুমটি কোনো দোকান পাইনি, যা ছিল সব বড় বড় হোটেল মানে ছিল আর কি, সেই জন্য বড় বড় হোটেলের মতো ঢুকে খাওয়ার পয়সা বা সামর্থ্য কোনোটাই আমার নেই। তো কি বুদ্ধি হয়েছে, মনেই হয়েছিল যে একটু ভাত ঘরে রেখে যাই, শীতকাল নষ্ট হবে না। তো বড়মশাই বলছিল যে আমাদের ভাতটাও যদি রাতে করা থাকতো ভালো হতো। তো আমি বললাম আমার তো অত বড় হাঁড়ি নেই, কেন যেহেতু দুপুর আর রাতের ভাত যদি খেতাম তাহলে করতাম, ঠিক ছিল। কালকে দুপুরে তো মানে বরমশাই তো দুপুরে খায়নি, রাতে খাবে, তো পেট ভরে লাগবে, আর ওই হাঁড়িতে আমার 4-5 কোটো চাল হবে না আর কি, 3-3.5 কোটো মতো হয়, আর 3 কোটো চালের ভাতে আমাদের 2 দিন হবে না, সেই জন্য আর করা হয়নি, থাকবে না কিছু। তো বন্ধুরা ভাত হয়ে গেছে, আর বরের এই যে চা করে দিয়েছে, চা বাসনগুলো বার করে নিয়েছি, ছেলের ভাত ছেলেকে খাইয়ে দিতে হলো, ছেলেকে খাইয়ে আগে দিলাম, ওর শান্তি হলো, বলছে আমার হাত পা ভেঙে চুরে আসছে, আসলে কিচ্ছু পারি না সারাদিন, তাও পরীক্ষার টেনশন, তবে পরীক্ষা ভালো হয়নি, ভালো না, কোশ্চেন ভীষণ টাফ, সবাই বলবে যে কোশ্চেন তো টাফ হবেই, জয়েন্ট মানে অল ইন্ডিয়াতে হওয়ার কথা, 4000 বাচ্চা একসাথে পরীক্ষা দিয়েছে, যেহেতু কালকে পরীক্ষা যে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, সেই বাচ্চাগুলো এই স্লটে ঢুকেছে, মানে কালকে যে ডেটে পরীক্ষা যে ক্যান্সেল হয়েছে ওর সব ডিভাইড করে দিয়েছে, সেই বাচ্চারাও আজকে চান্স পেয়েছে, কত ঢুকেছে আজকে, ঢুকেছে পরে, কালকে পরে ঢুকেছে, অল্প কজন, কেন আমাদের পাস দেয়নি প্রথম দিকের ডেটগুলোতে, অল্প কজন দিয়েছে,
যেগুলো কাছে কাছে হবে না সেগুলোই দিয়ে দিয়েছে, আর যেগুলো দূরে দূরে সেগুলো সব সরিয়ে দিচ্ছে, সেগুলো সব পরে করে দিয়েছে। মানে আমি ভেবে আশ্চর্য হয়েছে, এই যে কি বলবো বন্ধুরা, মেদিনীপুর থেকে এসেছে, ঝাড়গ্রাম থেকে এসে, কালকে রাতে এসে হোটেলে ছিল, আজকে পরীক্ষা দিল। মানে ওখানে এত ট্যালেন্টেড বাচ্চা সব, তারপরে তারা ওই বড় বড় কোর্সে ভর্তি হওয়া আছে, 1,85,000, 1,90,000, ভীষণ মানুষ ভীষণ রকমের কথা বলছে, তো তাই আমার বাচ্চা এখানে পড়ে বা ওখানে পড়ে। সেক্ষেত্রে শুনে ভাবছি আমার বাচ্চারা ঘরে বসে মানে বাড়িতে নর্মাল স্যার ম্যাডামের কাছে পড়ে আর কতটা কি চান্স পাবে বলো। তাও উপরওয়ালা ভরসা, দেখা যাক কি হয়। আগের বারই 90-95 এর নাকি কটতে ছিল, 94, 98, 94%। এবার নাকি তার থেকে একটু বাড়বে, দেখা যাক কি হচ্ছে। সারাদিনই তো প্রায় মানে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, আর 10 মিনিট মতো হয়তো বসেছি, আর পুরো রোদ্দুর লেগেছে। আমার সাইনাস আছে, মাইগ্রেন আছে, যেহেতু এত মাথা যন্ত্রণা করছে, চশমাও নিয়ে গেছিলাম, তোমরা দেখেইছো। মাথা যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না। ভাতটা এখানে গড় দিয়ে দিয়েছি, আর এখন যাব বাসন মাজতে, চান করতে, জামা কাপড় ধুতে। বড়মশাইকে বললাম তুমি ভাতটা তুলে আলুটা মেখে তুমি ভাতটা খাও, ততক্ষণ আমি চলে আসবো, তুমি বেড়ে খাও, ততক্ষণ আমার চান হয়ে যাবে। তো বড়মশাই বললো না, দুজন একসাথে খাবো। তাহলে একসাথে খাওয়ার কোনো ব্যাপারই না, আমার ছেলের সঙ্গে তো তবু দুগাল ভাত হলেও আমি খেয়েছি, কেন ছেলে সব ভাতটা খেতে পারেনি। আর তুমি তো কিছুই খাওনি, শুধু চা খেয়েছো, বিস্কুট বললাম তাও তো খেলে না। তো তুমি হচ্ছে একটুখানি ভাতটা নামিয়ে নিয়ে খাও। তো বললো ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না। তো আমি বললাম আমি তো একটু পেটটা খেলে পেটটা একটু শান্ত পড়েছে, তোমারটা তো আর শান্ত হয়নি বলো। এখন প্রায় 4:45 বাজতে যায়, এখন হচ্ছে আমরা খেতে বসবো, আমি তো যাচ্ছি চান করতে। সবাইকে, সবাই কেমন আছো? আমি তো ভালো নেই, প্রচুর পায়ে ব্যথা। সন্ধ্যাবেলায় এত খিদে পাচ্ছে, দুপুরে তো এক গাল ভাত খেয়েছি, আর তোমাদের দেখানোও হয়নি। আলু টালু কিচ্ছু মাখিনি, হাঁড়ির ভাত আছে, খেয়েছি, ভাত খেয়েছি, এক গাল না খেয়েছি। তবে সেই সময় আমার আর শরীরে দিচ্ছিল না যে খাবার। এখন ঘরে কোনো তরকারি ফরকারি আর কিছু নেই, সেই কারণে আমি ছেলে করলাম একটা গজা নিয়ে, তুই আর আমি অর্ধেক অর্ধেক খাই। তাই জন্য একটা গজা নিয়ে এসছে, ও অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো, বুঝেছো। ও গেল কি বার করতে, ওর জন্য বড়টা রাখি, আমি ছোটটাই খাই। সকালবেলা থেকে গজা খেতে ইচ্ছা করছে, ওই দোকানে দেখে একটা গজা আমাদের এখানে 5 টাকা, আর এই গজাটা ওখানে 15 টাকা, ভাবা যায়। আমার বরমাসে চা খেয়েছে, জল কিনেছে, জল খাইছে, এত তো ভিড়। বললাম আমার জন্য একটা ক্রিম বিস্কুটের 5 টাকার প্যাকেটগুলো নিয়ে আসো, নাহলে একটা 5 টাকা গজা নিয়ে আসো, খেয়ে জল খাই। আমার গজা খেতে ইচ্ছে করছে। বর গেছে, আমি বললাম 5 টাকার জিনিস তো এখানে 10 টাকা হবে, কলকাতা তো। বর গেছে, ঘুরে এসে বলছে ওর কাছে খুচরো ছিল না, 10 টাকা নোটই ছিল। বলছে 15 টাকা দাম। বলছে ক্ষমা দাও, আমার খেতে লাগবে না, আমি বাড়ি গিয়ে খাবো। আমি তো আজকেই বাড়ি যাব, কতদিন পর তো যাবো না। বাইরের টাকার প্রচুর খরচা, গেলাম 300 টাকার উপরে খরচা হয়েছে। তাও আমরা সাইকেল নিয়ে গেছি, সাইকেলেই এসেছি। সকালে সাইকেলে রেখেছি 90, 180 টাকা শুধু মেট্রোর ভাড়া, তারপর ট্রেনের ভাড়া, 300 টাকা খরচা হয়ে গেছে। কি আর করা যাবে, হাজার হাজার মানুষ, এত কষ্ট, এত ভিড়। কয়েকটা বাচ্চা পরীক্ষা দিতে পারেনি। 8:30 মানে 8:30, ওরা 8:35 না 36-এ ঢুকলো, মানে আসলো, কিছুতেই গেট খুললো না। পুরো একটা বছর তাদের নষ্ট। গেট খুললো না তো খুললো না, বলছে হবে না সামনের বছর। কয়েকটা বাচ্চা, বেশ 10-12টা। আর কিছু বাচ্চা, আর এক বাচ্চা আছে যাদের সেন্টার অন্য জায়গা পড়েছিল, তারা এখানে ভুল করে এসেছে। কোশ্চেন ভীষণ শক্ত ছিল। কালকে যারা পরীক্ষা দিয়ে এসছে তারা বলেছিল শক্ত, আমরা ভেবেছি হয়তো এমনি বলছে, আজকে ওখানে তাই। কি জানি কি হয়, জানি না, উপরবেলার হাতে। ছেলে বললো মা, উত্তর জানা থাকলেও সেই মানে সময়ে করে ওঠা সম্ভব না, অঙ্কগুলো তো ওখানে কষতে হয়েছে, সমস্যা এখানে, বুঝেছ, প্রচুর চাপ। এসসি সার্টিফিকেট আমাদের আছে, ওই একটা ভরসা,
নাহলে আমাদের মতো বাচ্চারা জয়েন্টে চান্স পাওয়া খুব মুশকিল। আমি অনেকে বলবো এরকম ভাবছো, এরকম বলছো, ভালো ভালো বিলিয়ন স্টুডেন্ট যারা মানে ভালো ভালো স্কুলে টপার, তারা চান্স পায়নি। তারা বিগত এবছরও পরীক্ষা দিতে এসছে, আর সেখান থেকে তো আমার বাচ্চারা তো টপার না। ফালতু বলে তো লাভ নেই। সেই মানে হাই লেভেলের পড়াশোনা কত দূর করেছে, জয়েন্টের জন্য পুরো প্রিপারেশান নিয়েছে, পুরো টেনে জয়েন্টটা পড়েছে, কিন্তু তা হলো যা দেখলাম মনের মধ্যে একটা ধুকপুক ধুকপুক। এই হচ্ছে ব্যাপার। রাতে রান্না আছে, বাসন মাজা আছে, ভিডিও এডিট করলাম, দুটো হাত দিচ্ছে না। আমি বাপের বাড়ি যাইনি সত্যি বলতে। আমি বলেছিলাম যে আমি সন্ধ্যেবেলা গিয়ে বাচ্চার সামলে দিয়ে আসবো। আমার নিজের শরীর চলছে না, তো আমি কাজটা করব। আমি আগে নিজে বাঁচবো, তারপর তো কাউকে বাঁচাবো বলো। আমি নিজেই উঠে দাঁড়াতে পারছি না, তাহলে আমার বমি, মুখের মধ্যে মেট্রোর মধ্যে বমি করতে পারবো না। মুখের মধ্যে বমি ভরে রেখেছি, তার যে একটা কী কষ্ট আমিই জানি। চলো পরে কথা বলি, পরের হাত ব্যথা করছে। একদমই ইচ্ছা করছিল না যে রাতে রান্না করি। তো আমাদের এখানে, আমরা যেখানে থাকি তার আশেপাশে রাতের খাবার প্রচণ্ড পাওয়া যায়, বা দিনের খাবারও। পাশের দোকানে বলে দিলেই কিন্তু হোম ডেলিভারি চলে আসতো, কিন্তু ওই যে হোম ডেলিভারির খরচাটা বিশাল, আর অত খরচা করার মতো সামর্থ্য নেই। ঘরে যখন আছি তখন রুটি তরকারিটা করি, তো আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, আর এত মাংস খেতে ইচ্ছে করছিল কি বলবো। তো মাংস তো আমার ছেলের দুজনার খেতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই। খেতে ইচ্ছা করলেই খেতে পাবো এমন কথা নেই। বাসন আমি একটাও আর মাজিনি, আমার আর ইচ্ছা করছে না, শরীর চলছে না, হাত পা ব্যথা করছে। সমস্যা হচ্ছে আমি কোথাও কোনো জার্নিং করলে আমার প্রচণ্ড কষ্ট হয়। এত কষ্ট হয় মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তবুও ছেলের জন্য তো আমাকে যেতেই হবে, কষ্ট করতেই হবে। পরীক্ষা তো বুঝতেই পারছো কেমন হয়েছে, পুরো অল ইন্ডিয়া। তো এখানে সে কথা বলছে, আর বর আমাকে রাগিয়ে যাচ্ছে, যেহেতু আমার মাথা যন্ত্রণা করছে। আমি সারাদিন চুপ করে আছি, বলছে তুমি চুপচাপ থাকলে পুরো ঘর ঠান্ডা পড়ে যায়, শান্ত হয়ে যায়, তুমি চুপ থাকলে ভাল লাগে না। তাই জন্য একটু একটু করে খোঁচাচ্ছে আর কি আমাকে, এমনিতে কোনো কথা বলে না। আর সত্যি কথা বলতে জীবনে না এই মানুষটাকে পেয়ে আমি সত্যিই ধন্য। নিজের যে আপন মানুষরা, যে মানে কি বলবো, কেউ আমার কষ্টের সময় পাশে দাঁড়ায় না, কিন্তু এই মানুষটা, তার শরীরে কিন্তু হাজারটা কষ্ট, তারপরও আমার কোনো কষ্ট দেখলে সে সহ্য করতে পারে না। তো এটাই তো জীবনে চেয়েছিলাম, একটা জীবনসাথী হিসাবে এরকমই এটা একটা মানুষের দরকার, যে টাকা পয়সা কম থাকলেও কিন্তু জীবনসাথীটা যাতে ভালো হয়। ছেলেও ভীষণ চিন্তায় আছে কি হবে। কোশ্চেন এবছর ভীষণ টাফ। ছেলে যদি পরীক্ষা দিল আজকে, কালকে যারা পরীক্ষা দিয়ে এসেছিলো তাদের ফোন করা হয়েছিল, তারা বললো যে কেমিস্ট্রি, ফিশন আর ফিজিক্সটা ভীষণ টাফ এসেছে। তো ভাবছিলাম হয়তো মানে এমনি বলছে, বলার কথা। তারপর দেখলাম যে না, আজকে পরীক্ষা দিয়ে বেরিয়ে প্রায় প্রতিটা বাচ্চা বলছে কোশ্চেন ভীষণ টাফ। তবে এইসব পরীক্ষার কোশ্চেন টাফই হয়। কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল আজকে, যখন পরীক্ষা দিয়ে আসি তখন আসার মানে মাংস খেতে ইচ্ছা করছিল, তো কপাল করে তো আর মাংস পাইনি। সে সন্ধ্যেবেলা একটু বরকে দিয়ে মানে ছেলেকে দিয়ে 100 তরকার ডাল নিয়ে আসা করালাম। তো ডিম টিম নেই, বললাম একটুখানি মশলা ছিল, মানে ওটা দিয়ে টমেটো দিয়ে এই যে করে দিলাম। রাতে রুটি খাওয়ার জন্য কিছু করতে হতো, সবজি টবজি নেই, তাই এটাকে করে দিলাম আজকে। আর আটা মেখে নিয়েছি এখানে, এই যে জানি না কটা রুটি হবে, আজকে কম মাখা হয়ে গেছে। এটা এখন রুটি করে নিই, আর বাসনগুলো এখন আর মাজবো না, জানো আমি আর পাচ্ছি না, আমার আর শরীরেই দিচ্ছে না, আমার এতটা কষ্ট হচ্ছে বলার কথা না। এই ডালটা নামিয়ে রুটি কটা করি, তারপর ভিডিওতে ভয়েস দেওয়ার আছে, ভয়েস দেবো, কাজ আর শেষ হয় না। বানিয়ে নিয়েছি রুটি, আর রুটি ভেবো না আজকে পুড়েছে, এটা হচ্ছে প্রথম রুটি ছিল, তার জন্য প্রথমটা এরকম হয়েছে আর কি। তো বরকে দিয়েছি, প্রথম ছেলেকে দিই না, কেন প্রথম সন্তানদের নাকি প্রথম জিনিস খেতে হয় না। এই যে তরকা করে নিয়েছি, দেখো, আর এই যে রুটি করে নিয়েছি, অল্পই হয়েছে, অল্প দিলাম, আর খাবে আর আমি খাবো। আমার জন্য এই যে একটা রুটি নিয়ে নিয়েছি, এটা আমার খাবার। বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠে এসেছি, আর আজকে কথা আর বলতে পারছি না, জানি না কতটুকুনি কি ভিডিও করেছি। এখন আমার শুতে ইচ্ছা করছে, আর পুরো মুখ হাওয়াতে না পুরো ফেটে গেছে। কালকে রাতে বোরোলিং লাগিয়েছি, সকালে বোরোলিং লাগে, মানে কালকে রাতে আমি রাতে লাগাই, দিনে লাগাই না, তার কারণ ধুলোবালি পড়লে স্কিনে আরও ফাটবে। পুরো এগুলো ফেটে চাপচাপ হয়ে গেছে, জানো তো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশ কদিন ধরে এত মানে খাটাখাটনি আর এত জার্নিং যাচ্ছে বলার কথা না, এখানে বিয়েবাড়ির গান বাজছে, তার কথা বাড়ালাম না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।